এক। তাহলে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা, এটা নিয়ে আজকে আমরা এই ক্লাসটা শুরু করব। তো আমার ক্লাসের যেটা বিশেষত্ব হলো, আমরা কিন্তু আগেই বই থেকে কোনো কিছু পড়তে যাই না। বই থেকে আমরা কিছু পড়ি না, আগে আমাদের মতো করে আমরা এই অধ্যায়ের বেসিকটা পড়ে ফেলি। তো এই অধ্যায়ের নাম মূলদ ও অমূলদ, কিন্তু তোমরা যদি অনেকে এসে বইটা করেছো, বইটা দেখেছো, এই বইয়ের কোথাও হয়তো মূলদ আর অমূলদ সংখ্যা উচ্চারণ করা নাই। দেখেছো অধ্যায়ের প্রথমে? মনে হয় নাই। আমি এভাবে হয়তো দেখিনি, মনে হয় নাই। এটা বর্গ আর বর্গমূল নিয়ে চ্যাপ্টার, কিন্তু দিয়ে রেখেছে কি মূলদ আর অমূলদ, নাম দিয়ে রেখেছে মূলদ অমূলদ। এই চ্যাপ্টারের নাম যদি দিত বর্গমূল অথবা বর্গ ও বর্গমূল, তাহলে ভালো হইতো। কথা বুঝছো? আমি লেখক হলে এটাই দিতাম। ওকে। তাহলে যেহেতু অধ্যায়ের নাম মূলদ ও অমূলদ দিয়েছে, তো আমাদের এটা সম্পর্কে অবশ্যই জানা জরুরি যে মূলদ কাকে বলে, অমূলদ কাকে বলে। এখন মূলদ আর অমূলদ হুট করে বললাম তাইলে তো সমস্যা। কথা বুঝেছো? তো মূলদের বাবাকে, অমূলদের বাবাকে, মাকে, বাড়ি কোথায়, এগুলো তো জানতে হবে, না জানলে তো মুখস্থ বিদ্যার মতো হয়ে গেল। তো এইটার বংশধর খুঁজতে গেলে আমাদের সবার প্রথমে যেটা, সংখ্যা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। সংখ্যা। তো এই পৃথিবীতে যত সংখ্যা আছে, সব সংখ্যাই একটা সংখ্যা থেকে আসে। সেটা হলো কি? বাস্তব সংখ্যা। কি সংখ্যা? কি সংখ্যা? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। সব সংখ্যার মূল হলো বাস্তব সংখ্যা। মানে বাস্তব সংখ্যা থেকেই সকল সংখ্যার উৎপত্তি। অর্থাৎ এই পৃথিবীতে যত সংখ্যা আছে, ঠিক আছে, মানে আমাদের দৈনন্দিন ব্যবহার করি যেসব সংখ্যা। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। দশমিক, দশমিক ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, মূলদ, অমূলদ, সব কিছুই কি বাবা? বাস্তব সংখ্যা। সবকিছুই কি সংখ্যা? ওয়ালাইকুম বাস্তব স্যার। সংখ্যা। ওয়ালাইকুম আসসালাম। সবকিছুই কি সংখ্যা? বাস্তব বাস্তব। সংখ্যা। তাহলে সবার প্রথমে আমরা যেটা জানার চেষ্টা করি যে বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যা কাকে বলে? আমি যেটা পড়াচ্ছি এটা হয়তো কোনোদিন তোমাদের পরীক্ষায় ক্লাস 7-এ আসবেই না, হয়তো আসতেও পারে। বাট আমি মনে করি যে এগুলো জানা খুবই দরকার, না জানলে তুমি প্রপারলি অঙ্ক শিখতে পারবে না। ঠিক আছে? বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যার সংজ্ঞা এক এক জায়গায় এক এক রকম, কিন্তু একটা প্রচলিত সংজ্ঞা কি আমরা জানি, শূন্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। অনেক জায়গায় বলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। শূন্য কি সেটা তো আমরা জানি, শূন্য কি সেটা আমরা জি স্যার। জানি, কিন্তু মূলদ আর অমূলদ জানি না। সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু আগে আমরা সংজ্ঞা পড়ে নিই। ঠিক আছে, সংজ্ঞা পড়ে নিই, সংজ্ঞাটা লিখে নিই। শূন্য সহ সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে, মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। কি বলে? মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা সংখ্যা। বলে। তোমরা যদি এটা ভুলে যাও, তাহলে আমি প্রথমে কি বললাম বাবা? প্রথমে যে সংজ্ঞাটা বললাম, কি সংজ্ঞা বলেছি? প্রথমে কি সংখ্যা বলেছি? সকল সংজ্ঞাটা কি মূলদ। বলেছি? সকল মূলদ এবং আমাদের দৈনন্দিন ব্যবহার্য যত প্রকার সংখ্যা, যেমন দশমিক ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, দশমিক মানে দশমিক, দশমিক ভগ্নাংশ, এমনি ভগ্নাংশ, মূলদ, অমূলদ, ধনাত্মক, ঋণাত্মক, যত আছে সবকিছুই আমাদের কি? বাস্তব সংখ্যা। কথা বুঝেছো? তাহলে আমরা কি লিখতে পারি? যদি এই সংজ্ঞাটা কারো বুঝতে সমস্যা হয় বা কেউ যদি ভুলে যাও, তাহলে আমরা লিখবো আমাদের দৈনন্দিন, আমাদের দৈনন্দিন ব্যবহার্য যত প্রকার সংখ্যা আছে, সংখ্যা আছে, যেমন কি বাবা? সাধারণ ভগ্নাংশ। আমরা এটাই বেশি বুঝি, আমরা একদম
পূর্ণ সংখ্যা, তারপরে ভগ্নাংশ, এগুলোই বেশি বুঝি। সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, তারপরে কি বুঝি, পূর্ণ সংখ্যা। মিউট করতে হবে, মিউট করতে হবে। তারপরে মূলদ, অমূলদ, ধনাত্মক, ঋণাত্মক, সকল সংখ্যাই, অর্থাৎ যা আছে সব সংখ্যাই আমাদের কি সংখ্যা? বাস্তব সংখ্যা। সংজ্ঞা যদি কেউ ভুলে যাও তাহলে তোমার যতগুলো মনে থাকবে সবগুলো লিখবে যে এগুলো হলো বাস্তব সংখ্যা। মানে আমরা যত যত রকমের সংখ্যা পড়েছি বা ব্যবহার করি সবগুলোই কি বাবা? বাস্তব সংখ্যা। কথা বুঝেছো? Yes, sir. Yes, sir. কারো সমস্যা আছে এটাতে? কারো দ্বিমত আছে? No, sir. কারো No, বুঝতে sir. প্রবলেম আছে? No, sir. এখন No, এইগুলো sir. নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, লিখে নাও সবাই। আজকে আমরা শুধু ভাগগুলো বলে দিই, মাথা নষ্ট হয়ে যাবে, খালি লিখে নাও। আজকে আমরা ভাগগুলো বলে দিব যে কোনটার কি কি। এই বাস্তব সংখ্যা থেকে ভাগ করতে করতে আমরা অনেক দূর চলে যাব। তারপরে আমরা সেখান থেকে যেগুলো সংজ্ঞা যতদূর পর্যন্ত পড়তে পারি দেখা যাবে। স্যার, তার বলো। এই যে নিচে যেটা লিখে দিয়েছেন এটাও কি আরেকটা সংজ্ঞা, বাস্তব হ্যাঁ, সংখ্যা? এটাও আরেকটা সংজ্ঞা, এটাও আরেকটা সংজ্ঞা। যদি মনে করো যে আমি একটু ব্যাখ্যার মতো করে লিখবো তাহলে সম্পূর্ণটাই লিখবা। আর যদি মনে করো যে শুধু সংজ্ঞা এসেছে তাহলে এতটুক লিখবা। আর কেউ যদি ওপরের সংজ্ঞাটা ভুলে যাও তাহলে নিচেরটা মনে থাকবে হয়তো। যে আমরা যতগুলো সংখ্যা জানি, কিরকম সংখ্যা জানি, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, মূলদ, অমূলদ, ধনাত্মক, ঋণাত্মক, যত রকমের সংখ্যা আছে সবকিছুই বাস্তব সংখ্যা। ঠিক আছে? Okay, জি। আমরা দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন ব্যবহার্য যত প্রকার সংখ্যা দেখি বা ব্যবহার করি সবগুলোই বাস্তব সংখ্যা। দৈনন্দিন জীবনে যত প্রকারের সংখ্যা ব্যবহার করি সবগুলোই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আর সংজ্ঞা হলো বইতে পাবা, সকল মূলদ আর অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। শূন্য সহ লিখলে খুব ভালো হয়। তারপরেও যদি শূন্য শূন্য না লিখো তারপরেও কোনো সমস্যা হবে না। And বাস্তব সংখ্যা আমরা একটু 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 চালাকি করে লিখি, তাহলে আমাদের হলো লিখতে কম, মানে কম লাগবে। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা দুই প্রকার। বাস্তব সংখ্যা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কি মূলদ সংখ্যা, আর একটা কি অমূলদ সংখ্যা। এগুলো সংজ্ঞা দিয়েও বুঝাবো বাবা। একটা মূলদ সংখ্যা আর একটা কি অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। বাস্তব সংখ্যা দুই প্রকার। কারো যদি সমস্যা না হয় একটু ছোট করে লিখে নিতে পারো যে এখানে দুই প্রকার, তাহলে আমাদের মাথায় ভালো থাকবে। আর এরকম তীর চিহ্ন দিলে আমরা হয়তো ভুলে যেতে পারি যে কয় প্রকার। আমরা যদি এরকম করে একটু লিখে রাখি, বাস্তব সংখ্যা কয় প্রকার? দুই প্রকার। বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ, অমূলদ। মূলদ, অমূলদ। অমূলদ। মূলদ, অমূলদ। অমূলদ। ওকে, মূলদ, অমূলদ দুই প্রকার। ওকে, হয়েছে? সংজ্ঞাতে পরে আসছি আমরা, এগুলোর আগে ভাগ করে নিই। জি স্যার। ওকে, মূলদ সংখ্যা কয় প্রকার? দুই প্রকার। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাও দুই প্রকার। কয় প্রকার? স্যার, দুই দুই প্রকার। প্রকার। সবগুলো দুই প্রকার, দুই প্রকার করে বেশিরভাগ আছে। মূলদ সংখ্যাও দুই প্রকার। মূলদ, ঠিক আছে, মূলদ সংখ্যা দুই প্রকার। একটা হলো কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর আরেকটা কি ভগ্নাংশ। স্যার, ভগ্নাংশ। স্যার ভগ্নাংশ না রে, স্যার মানুষ। মূলদ সংখ্যা দুই প্রকার, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। হয়েছে উঠানো? ওপরেরটা বাস্তবটা উঠানো হয়েছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। তারপরে এখানে আসছে কি, এবার মূলদের থেকে আমরা পূর্ণ সংখ্যাতে আসি। পূর্ণ সংখ্যা কয় প্রকার? ক্লাস 6-এ পড়াইছি, না পারলে খবর আছে। স্যার, তিন প্রকার। প্রকার স্যার। আবার বলে স্যার তিন প্রকার, পূর্ণ সংখ্যা তিন প্রকার, সেটা বলতে কি হচ্ছে? স্যার। স্যার, পূর্ণ সংখ্যা তিন প্রকার। পূর্ণ সংখ্যা কয় প্রকার? তিন প্রকার। জি ওকে, স্যার।
একটা হলো কি? ধনাত্মক, ঋণাত্মক, ঋণাত্মক, ওকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এর নাম কি? ধনাত্মক ঋণাত্মক, পূর্ণ সংখ্যার আরেকটা নাম কি? আরেকটা হলো কি যেন স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক পূর্ণ ওকে, মিউট করি, মিউট করি। কারো এখান থেকে প্রবলেম হচ্ছে, মিউট করি, মিউট করি। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, তারপরে কি? শূন্য, তারপরে কি? শূন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর ঋণাত্মক তারপরে সংখ্যা। ঋণাত্মক। আবার কেউ অঋণাত্মক বললো না, এই ধনাত্মক আর শূন্য মিলে অঋণাত্মক হয়, বুঝতে পেরেছো? স্যার, ওকে, তাহলে মূলদ সংখ্যা দুই প্রকার। মূলদ দুই জি স্যার, প্রকার, একটা পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ। আর পূর্ণ সংখ্যা জি আবার স্যার, তিন প্রকার, একটা হলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, আর তারপরে কি শূন্য, আর হলো ঋণাত্মক সংখ্যা। শূন্য, ঋণাত্মক। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আবার কি, এবার আসি কি, এবার আসি কি? স্যার, হ্যাঁ, বলছিলাম যে ওখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা দিলেন, তাহলে নিচে হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে না নাকি? সবই পূর্ণ সংখ্যা, হ্যাঁ এখানে পূর্ণ সংখ্যা হবে, ভেরি গুড। ঋণাত্মক ও, পূর্ণ সংখ্যা, আপনি খুবই ঠিক আছে। গর্বিত। জি স্যার, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। জি স্যার। স্যার আপনি যে স্বাভাবিক সংখ্যা লিখছেন ওখানে কি স্বাভাবিক পূর্ণ সংখ্যা হবে? না, স্বাভাবিক সংখ্যাই একটা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা না, ওইটার নাম হুম, স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক হ্যাঁ, পূর্ণ সংখ্যার আরেক নাম কি? স্বাভাবিক সংখ্যা। জি স্যার, কারো জি নাম স্যার। মনে করো, যে আর কারো নাম আমি বলি, মনে করো একটা নাম দিই, মনে করো এক্স আহমেদ, আহমেদ, এরকম দিলাম এক্স আহমেদ। এক্স আবার কোথা থেকে আসলো? এক্স আহমেদ ওয়াই, মনে করো এক্স আহমেদ ওয়াই, এটাও একটা নাম থাকে। আবার কি ওয়াই খান, ওয়াই খানও থাকে। তার মানে ওয়াই আহমেদ খান না তো, একসাথে না, এটা আলাদা, এটা আলাদা। জি স্যার। বুঝনি হয়তো, কিন্তু আমি বলছি কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা নাম, স্বাভাবিক সংখ্যা একটা নাম, হুম, ঠিক আছে। ইয়েস স্যার। অনেকের অনেক রকম নাম থাকে না, যেরকম মনে করো, মনে করো একজনের নাম হলো এরকম, মনে করো নিশাত মারিয়া একটা নাম, ওরই আরেকটা নাম হলো বৃষ্টি খাতুন। তাহলে দুইটা নাম হতে পারে, কিন্তু তো ওর নাম বৃষ্টি মারিয়া খাতুন এরকম তো না। আমি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এবার স্বাভাবিক পূর্ণ সংখ্যা বলে না কেউ, বা ওইভাবে লিখার দরকারও হয় না, জি লিখি। স্যার। স্বাভাবিক সংখ্যা মানে বুঝাচ্ছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম স্বাভাবিক সংখ্যা। তাহলে হয়েছে। এবার আমরা হুম, কোথায় যাব? ভগ্নাংশেরও স্যার ভাগ হলো আছে। সরি, ভগ্নাংশ। আরে এখনই, এখনই ধনাত্মক পূর্ণ সংখ্যা কয় প্রকার? ধনাত্মক, ধনাত্মক স্যার হলো কি যেন বলে 10 প্রকার, 10 প্রকার, 10 প্রকার। 10 প্রকার। মাই রে, 10 প্রকার দশ কি কি রে? প্রকারই তো। কি কি? সরি স্যার, এটা 10 প্রকার না, 9 প্রকার, 9 প্রকার। কি 9 প্রকার? কি কি 9 প্রকার? ও সরি, 3 প্রকার স্যার, ভুলে গেছি। এই কথা বলো না, থাক, তুমি সাসপেন্ড, ঠিক আছে। আরো প্রকারভেদ থাকতে পারে এদের ভেতরে। এই তাহলে তো স্যার ধনাত্মক আছে, পূর্ণ সংখ্যা ভিতরে তিন আছে। প্রকার, কয় প্রকার? 3 প্রকার। তিন মৌলিক প্রকার সংখ্যা এক, যৌগিক সংখ্যা, ঠিক আছে। মৌলিক সংখ্যা এক, যৌগিক সংখ্যা। গেলাম তো পরীক্ষা আমার কি মোবাইল এ মিউট করো, সবাই মিউট করো। আগে এগুলো লিখে নাও, পরে খাতাতে ইয়ে বুলাও, চোখ বুলাইও, কেউ কথা বললো না। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা 3 প্রকার, ঠিক আছে। ওকে, গেল। এবার আমরা কি পূর্ণ ভগ্নাংশ দুই সংখ্যা, প্রকার। হ্যাঁ কি বললা? ভগ্নাংশ 2 প্রকার না? হ্যাঁ, এবার ভগ্নাংশতে আসবো, পূর্ণ সংখ্যা গেল, এবার আমরা ভগ্নাংশতে আসবো। এগুলো জানো, তারপরে একবার ইয়ে করে দিচ্ছি। ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কত কত?
তিন দুই প্রকার দুই তিন দুই প্রকার। প্রকার মিশ্র ভগ্নাংশ দুই পূর্ণ প্রকার ভগ্নাংশ। আরে গাধা, না ওটা সাধারণ ভগ্নাংশ ও সাধারণ সাধারণ ভগ্নাংশ। ভগ্নাংশ আর আরেকটা দশমিক মিশ্র। ভগ্নাংশ। দশমিক দশমিক। ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ, মানে আমাদের একটা সমস্যা, আমরা দশমিককে ভগ্নাংশই মনে করি না। বুঝছো যে দশমিকও যে একটা ভগ্নাংশ, আমি দশমিককে মনে আমরা ভগ্নাংশই মনে করি না। যেরকম তোমরা কেউ আমাকে মানুষই মনে করো না, ভগ্নাংশই তো তো এরকম ভগ্নাংশকে তোমরা দশমিকই মনে করো না। তাহলে ভগ্নাংশ দুই প্রকার, আপনাকে সাধারণ ভগ্নাংশ, ওয়েট, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? তিন প্রকার তিন প্রকার সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? তিন প্রকার তিন তিন প্রকার ওকে, সাধারণ ভগ্নাংশ কেউ দুই প্রকার বলে, কেউ তিন প্রকার বলে। তিন প্রকার বললেও হবে, দুই প্রকার বললেও হবে। স্যার এখন ওটা ছিল মিশ্র ভগ্নাংশ সাধারণ, ও না মিশ্র এখন ভগ্নাংশ। আমি বলি, এই চুপ 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 চুপ। দেখো, আমি কথাগুলো বলে নি, শেষ করে নি। একটা হলো কি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা কি মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এখন অনেকে করে কি, এই দুইটাকে একটা ধরে, মানে এই মিশ্রটাকেও কি করে, অপ্রকৃতের ভেতরেই ধরে। তো সেই সেন্সে অনেকে সাধারণ ভগ্নাংশকে দুই প্রকার বলে, আবার অনেকে দুইটাকে কি আলাদা আলাদা মনে করে, তিন প্রকার ধরে। তাহলে দুই প্রকারও রাইট, তিন প্রকারও রাইট, দুইটাই রাইট। কিন্তু এ, যারা দুই প্রকার লিখবে তারা আবার একটু লিখে দিতে হবে যে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের একটি শাখা বা অপ্রকৃত ভগ্নাংশের একটা রূপ। কথা বুঝেছো ইয়েস না বোঝেনি? বুঝেছি স্যার। স্যার দশমিক ভগ্নাংশ কয় প্রকার আবার? দশমিক ভগ্নাংশ হুম, স্যার ভুলে এটাও স্যার হলো কি এটা ভুলে গেছি আমি। বলেন স্যার জানি একটু না কষ্ট স্যার আপনি বলেন সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম আবৃত ভগ্নাংশ, ওইটা নাইনে ওরে উঠলে বাবা তারপরে পাবা, তো হ্যাঁ স্যার ওটাতে দরকার আর নাই না যাই। ঠিক আছে, আর এটা আমি আজকে শুনলাম আপাতত নাম। হ্যাঁ, অসীম ভগ্নাংশ এটা। থাক ওটা, আর একটু পরে এইটা উঠো, তারপর শিখাবো। তাহলে ওকে এতদূর পর্যন্ত আমরা জানি, কিন্তু এই জিনিসগুলো আমরা আবার কি করলাম, একবার লিখলাম। কারো কোনো ক্ষতি হইলো? কলমের কালি আর একটু খাতায় ফুরাইলো, কারো তো কোনো ক্ষতি হয়নি, হয়েছে? নো স্যার সমস্যা নাই স্যার, শিক্ষার জন্য সবকিছু করতে পারি। ওকে, ঠিক আছে। শেষ হইলে আমাকে বললো, কার কার শেষ হয়নি? শেষ তো স্যার স্যার শেষ ওকে, কেউ বাকি আছো? শেষ হয় নাই নো স্যার এই যে অনেকে শেষ হয়নি, শেষ হয়নি, No, একটু sir. ওয়েট করি, একটু ওয়েট করি। তোমাদের ক্লাসই শেষে, সমস্যা নাই, একটু দেরি টেরি হলেও প্রবলেম নাই, লিখতে থাকো। স্যার আপনি, আপনার ক্লাস আগের মতো থাকুক বা না থাকুক, আপনি আগের মতোই আছেন। আমি অলওয়েজ, স্যার স্যার এই আপনার বছর লেখা স্যার 200 বছর পূর্ণ হয়েছে না স্যার এই কয়েকদিন পরে 100 হবে। হ্যাঁ ইয়েস স্যার, সামনে জন্মদিনে স্যার আপনার জন্মদিন পালন করবো স্যার 100 বছরের। এই হয়েছে হয়েছে, স্যার এখনো সেই মজা হবে। 100 বছর হতে কতদিন জানি কতদিন হিসেব কতদিন করলে, জানি কত মাত্র বছর কয়েকদিন। ঠিক আছে, এই 200 হয়েছে না। বছর এখন আমরা কি লিখি বাবা? মূলদ, মূলদ সংখ্যা কাকে বলে লিখি, সবাই লিখো, মূলদ সংখ্যা কাকে বলে? মূলত হ্যাঁ, একটু আগে তো স্যার এটাই বললাম মূলদ সংখ্যা কাকে বলে? এই অধ্যায়ের নাম যে মূলদ অমূলদ, এখন এখন জাস্ট আমরা মূলদ অমূলদে আসলাম। এতক্ষণ বাস্তব নিয়ে ওর বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, জি স্যার স্যার ওখানে সংখ্যা হয়ে গেছে সংখ্যা হবে ওই যাই হোক, সংখ্যাই হয়েছে, লিখে নাও। স্যার হুম, বছরের প্রথম ক্লাস নিতে আপনার কেমন অনুভূতি হচ্ছে কেমন অনুভূতি হচ্ছে? ভালোই। দেখো, লিখো, যেসব সংখ্যাকে, যেসব সংখ্যাকে
ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদের কি বলে? তাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলে। যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। তো অমূলদ কাকে বলে? একসাথে লিখি, তারপরে উদাহরণ দিয়ে দিচ্ছি। অমূলদ সংখ্যা কাকে বলে পারবো? জি স্যার। জি স্যার। আমরা যদি মনে করো কমন সেন্সের একটা বিষয়, বাটা কোম্পানির মালিকের নাম কি? মিস্টার বাটা। বলে দিয়েছে, একটা একটা ভাইভাতে ধরেছে বাটা কোম্পানির মালিকের নাম, কেউ জীবনে জানেই না, মিস্টার বাটা হয়ে গেছে। মনে করো একটা উদাহরণ দিলাম। তো মূলদ অমূলদ আমরা কথা শুনেই বুঝছি, মূলদের বিপরীত হবে অমূলদ, তাই না? বিপরীতই হওয়ার কথা। সংখ্যা। তাহলে যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ বলে। তাহলে অমূলদ কাকে বলে? যেসব যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে মূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা বলে। ওকে, যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। দেখো, অধ্যায়ের নাম দিয়ে দিয়েছে মূলদ অমূলদ, বাট ওটা সম্পর্কে কোনো ধারণাই দেয়নি। এটা একটা অবান্তর। স্যার আমার একটা প্রশ্ন ছিল। অমূলদ সংখ্যা বলে, বলো। বলছিলাম যে স্যার এই অমূলদ সংখ্যাকে লিখতে পারবো না, যে যেসব সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে অমূলদ সংখ্যা বলে। অনেক কিছুই করা যায়, ঠিক আছে। এটাও ঠিক যে এটা একটা সংজ্ঞা পড়লেই হবে। স্যার হ্যাঁ বলো। এবার তো স্যার ক্লাস 5 এ বৃত্তি চলে আসলো, পরের বছর কি স্যার ক্লাস 8 এ বৃত্তি আসবে? বৃত্তি এই বছরই ক্লাস 8-এই আসতেছে। তো স্যার, জি স্যার, তো তখন কি আপনি আমাদের ক্লাস নেবেন? যদি বেঁচে থাকি নিব। তাহলে স্যার আমরা সবাই দোয়া করবো যেন আপনি বেঁচে থাকেন। ঠিক আছে, এখন মূলদ কোনগুলো অমূলদ কোনগুলো, ঠিক আছে, মূলদ কোনগুলো অমূলদ কোনগুলো ভালো করে খেয়াল করো। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তার মানে কি? যেগুলোকে ভগ্নাংশ আকারে সহজেই প্রকাশ করতে পারি। ভগ্নাংশ আকারে কিরকম খেয়াল করো তো। আমি যদি বলি 1.5, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে? জি স্যার। কিন্তু আমি যদি এরকম বলি, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কত হবে? এক 1/5। দশমিক পাঁচ সমান কত হবে? 15/10। ও তাহলে কত হবে? 3/2, তাই না? জি স্যার। কিন্তু আমি যদি এরকম বলি তোমাকে 1.555555 ডট 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 ডট, এটাকে কোনোদিন ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা? নো স্যার। কি জন্য প্রকাশ করা যাবে না? কারণ এটা তো নির্দিষ্ট না, যে নির্দিষ্ট হলে না আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব। এটা তো নির্দিষ্টই না, তাহলে আমরা কি করে ভগ্নাংশ আকারে প্রকাশ করব? হুম। কথা বুঝেছো? জি স্যার। তাহলে স্যার। এইরকম সংখ্যাগুলো হলো মূলদ, আর যেটা এই যে ডট ডট থাকে সেগুলোকে বলবো আমরা অমূলদ। ঠিক আছে, বাহ। এখানে দেখো √2 থাকতে পারে, এই যে √3 থাকতে পারে, √5, তারপরে কি √7, √11, √13, এগুলো হলো অমূলদ। এগুলোর যখন আমরা জি স্যার। ক্যালকুলেশন করব, তোমাদের তো রুটের মান বের করা এখনো শিখাইনি। না স্যার ক্যালকুলেটরের রুটের যদি এই আসসালামু মানগুলো বের আলাইকুম। করতে চাই তাহলে পুরো ক্লাস নিচ্ছি, ক্যালকুলেটর আমি ক্লাস শেষে কল ব্যাক করছি, একটু কাইন্ডলি ওয়েট করবেন। এগুলো যদি আমরা ক্যালকুলেটর না, এগুলো তো আমরা বের করা শিখবো, এগুলো রুট বের করা আমরা শিখবো, রুটের মান বের করা, বর্গমূল বের করা। এই অধ্যায় তো বর্গ আর বর্গমূল এগুলো শিখবো। এগুলো যখন আমরা বের করব তখন আমাদের কি আসবে? ডট ডট আসবে, মানে এগুলো শেষ হবে না। এগুলো কি হবে না? শেষ হবে না। ক্যালকুলেটরের মান বের হয় না। ওকে, ঠিক আছে। জি স্যার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এগুলোর পার্থক্য, মূলদ আর অমূলদের পার্থক্য আমরা বুঝতে পারবো? লিখে দেবো পার্থক্য ইয়েস মূলদ আর স্যার। অমূলদের। স্যার লাগবে না,
আচ্ছা আর এক- বুঝলাম না, মানে অমূলদের পার্থক্যটা আর মূলদেরটা। তাহলে ওকে স্যার আমি লিখেই একটু দেবো। লিখে দিই বাবা, একটু লিখে দিই তোমাদেরকে, তোমরা লিখো। আজকের ক্লাসটা এটা দিয়েই পার করি। কারণ কি, মূলদ অমূলদ কি না বুঝে খালি অধ্যায়ের নাম দিয়ে রাখলে তো হবে না, তাই না? কি বলো তোমরা? ইয়েস স্যার। জি স্যার। ওয়াও স্যার, ছকটা অনেক সুন্দর। ছক করো, যদি না করতে পারো তাহলে করো না। একটা ডাক্তার নিতেও হয় মাঝখান দিয়ে। কেন, তোমাদের ইচ্ছা। স্কুল তো নাই, ডাক্তার টেনে স্কেল না থাকলে আর কি করার। স্যার হুম। তার কয়টা ঘর? ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে ফোন দিচ্ছি। ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে ফোন দিচ্ছি। ঘর কয়টা? স্যার ঘর 8টা দাও, 8টা ঘর দাও, 8টা ঘর দাও, 1 2 8টা ঘর দাও, 8টা। 8টা পার্থক্য দিবেন স্যার? 8টা একটু ঘর স্যার দাও। পড়াশোনা করেন। ঠিক আছে, বা তোমরা এমনি হাত দিয়ে টানো বাবা, এটা অত ইয়ে করে টানা লাগবে না তো। ওকে, ঠিক আছে, এক পাশে লেখো মূলদ, এক পাশে লিখো অমূলদ। দেখছি স্যার। মূলদ আর একটা কি, অমূলদ। এখন অমূলক। আমি তো মনে করো যে ওইরকম ভাবে পড়াই না বাবা, যে ওই বই খুলে এত পৃষ্ঠায় বের করো, এত পৃষ্ঠায় এটা আছে, বর্গ আর বর্গমূল দিয়ে শুরু করব। অধ্যায়ের ভিতর বর্গ আর বর্গমূল আছে, ওটা দিয়ে শুরু করবো। বাট আমার কাছে একটু অন্যরকম লাগে যে এই অধ্যায়ে বা এখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের অর্থ জানবা না, তাহলে অঙ্ক করে লাভ কি? ওটাই সমস্যা তো না। স্যার। একটা প্রপার ধারণা নিয়ে তারপর আমরা শুরু করব। মূলত কাকে বলে, আর যে কোনো পার্থক্যতে সবার প্রথমে আমরা দেওয়ার চেষ্টা করব সংজ্ঞাটা। তাহলে মূলদের সংজ্ঞা কি লিখেছিলাম আমরা? সংজ্ঞা দুটো আবার লিখি। ইয়েস কপি স্যার। পেস্ট। যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ বলে। তাদের মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বলে, কেউ আবার মূলা টুলা বললো না, মূলদ সংখ্যা বলে। ওকে। আর এখানে 1 নম্বর, 2 নম্বর দিচ্ছি। যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। তোমাদের কাছে মনে হয় জানো, তোমাদের কাছে মনে হয় স্যার কি কি শিখাচ্ছে? অনেকে আমরা দেখেছি, আমি যখন পড়াশোনা করতাম, একটা ম্যাডাম আমাদের, উনি এসে বলতো যে আমি যখন ক্লাস নিই আমি মনে করি যে আমার বাচ্চারা কিছুই পারে না, তাহলে কিন্তু আমি ভালোভাবে ক্লাসটা নিতে পারবো। আর আমি যদি মনে করি আমার বাচ্চা এটা পারে ওইটা পারে, তাহলে কিন্তু অনেক কিছু গ্যাপ থেকে যাবে। তো আমিও মনে করি, আমি যখন ক্লাস নিই আমি মনে করি তোমরা কিছুই পারো না, কিছুই পারো না। তো হয়টা কি, আমি একদম যতগুলো কথা আছে সব বলে ফেলি, তার মধ্যে তুমি 10টা জানো, 5টা তো না জানা আছে। কিন্তু আমি যদি মনে করি যে তুমি সব জানো বা এটা জানো ওটা জানো, 2টা কথা যদি মিস হয়ে যায়, যে 2টা তুমি জানো না, সমস্যা না? জন্য অনেকে বিরক্ত হয়, আমি অনেক দেরি করে পড়াই, অনেক ভেঙে ভেঙে পড়াই, অনেকে বিরক্ত হয়, বাট কিছু করার নাই। ঠিক আছে, স্যার সঠিক কথাই তো বলেছেন, আমরা তো কিছুই জানি না। ওকে, আরেকটা স্যার। ঠিক আছে। হয়েছে লেখা? জি স্যার। ইয়েস স্যার। দেখো, স্যার ঠিক আছে, বলো। আপনার এই কথাটা শুনে স্যার আমার একটা স্যারের কথা মনে পড়ছে। হুম। উনিও এটা প্রত্যেক বলছেন সসীম একটা কাহিনী। সংখ্যাই মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। সসীম মানে তো বুঝাইছি, সসীম মানে বুঝো, যার সীমা আছে, ইয়েস স্যার। যার ও সীমা আছে সেটা হলো সসীম। ঠিক আছে, আর যার সীমা নাই সেটা কি? অসীম। অসীম।
এটা বোঝানোর জন্য বাবা, যে এটা মুখস্থ করে রাখা লাগবে সেরকম না। এটা একটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমাদের ধারণাটা আর একটু ক্লিয়ার হয়। প্রত্যেক অসীম সংখ্যা মানে দশমিক সংখ্যা, কিন্তু কি পৌনঃপুনিক ছাড়া। পৌনঃপুনিক আবার বুঝি? না। পৌনঃপুনিক, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা অমূলদ সংখ্যা। পৌনঃপুনিক মানে কি জানো? আমরা যখন না। 10কে 3 দিয়ে ভাগ করি, এই যে নিচের লাল কালিটা উঠায় না, 10কে যখন 3 দিয়ে ভাগ করি বাবা, এটা কি জি হয় স্যার। বাবা? 3.3 তিন 3 দশমিক 3 তিন 3 এরকম হয় না? জি স্যার। তো এটার একটা নিয়ম আছে কি জানো? আমরা যদি এরকম করে দিই 3.3 লিখে ওপরে যদি একটা ওই যে ফোঁটা দিয়ে দিই, এটা হলো পৌনঃপুনিক। তার মানে 3 চলতেই আছে। 3 কি হয়ে আছে বাবা? চলতেই আছে। তাহলে এগুলো ছাড়া হলো অমূলদ সংখ্যা, এগুলো অমূলদ সংখ্যা না। কিন্তু যদি তুমি এমন একটা ভাগ পাও যে 3.4 5 9 1 5 এরকম চলতেই আছে, এগুলো হলো অমূলদ সংখ্যা। কথা বুঝেছো? জি স্যার। ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওকে। স্যার প্রত্যেক অসীম সংখ্যা কিন্তু এরপরে কি লিখেছেন? প্রত্যেক অসীম সংখ্যা কিন্তু পৌনঃপুনিক, একটু মুছে আবার লিখে দিই, পৌনঃপুনিক, পৌনঃপুনিক। আর স্যার আমি লিখছি পৌনঃসুনিক। পুনিক এবার বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার প্রথম দিকে দন্তের সহিসা মনে হচ্ছিল। বয়স হয়ে গেছে তো 100-র কাছাকাছি, এগুলো লিখা টিখা একটু। বুঝছিলাম, উচ্চারণ বুঝছিলাম। হ্যাঁ। 3 আপনার তো নম্বর, স্যার সবাই আপনার তো এই চশমা 3 পরা নম্বর উচিত। খেয়াল করো। শূন্য স্বাভাবিক সংখ্যা, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সকলেই মূলদ। কি বাবা? সকলেই মূলদ। 3 নম্বর, পূর্ণবর্গ সংখ্যা না। এটা নিয়ে আলোচনা করব। পূর্ণবর্গ কি এটা নিয়ে আলোচনা করব। পূর্ণবর্গ সংখ্যা নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ। পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল কি? অমূলদ। এখন কিছু কিছু মূলদ। কথা তোমাদের একটু সমস্যা হচ্ছে, সবগুলোই বুঝাই দিব। যেরকম এখানে সমস্যা পৌনঃপুনিক একটা অন্যরকম ছিল, পৌনঃপুনিক বুঝাইছি, সসীম অসীম বুঝাইছি, বুঝাইনি? সসীম মানে জি কি? স্যার। সসীম মানে কি? সসীম মানে হলো এই যে মনে করো 5.5 7 4 3 শেষ হয়ে গেছে, এটা সসীম। আর অসীম মানে কি? 5.5 7 4 3 2 এবার চলতে আছে, ডট ডট ডট, এটা অসীম। পৌনঃপুনিক কি বাবা? পৌনঃপুনিক মানে 3.3, এই যে মাথার উপরে যে ফোঁটা, এটা পৌনঃপুনিক। মানে এই ফোঁটাটা একটার উপরেও থাকতে পারে, দুইটার উপরেও থাকতে পারে। কথা বুঝেছো? মনে করো 3.34 পৌনঃপুনিক। আবার যদি এটা 3টার উপরে পৌনঃপুনিক থাকে, তাহলে প্রথমটা আর শেষটার উপরে পৌনঃপুনিক থাকে। মানে 2 এর অধিক যদি পৌনঃপুনিক হয়, তখন প্রথমটা আর শেষটা। আর পৌনঃপুনিক মানে কি বুঝাচ্ছে? 3.34 এটার উপর পৌনঃপুনিক মানে এটা এরকম বুঝাচ্ছে, 3.34 আবার 3 4 আবার 3 4 আবার 3 4 3 4 3 4 করে হতেই থাকবে। আর 3.5-এর উপর পৌনঃপুনিক মানে কি? 3.5 5 5 5 5 5 এভাবে চলতেই থাকবে। কথা বুঝেছো? যার জি শেষ স্যার। নেই। তাহলে পৌনঃপুনিক মানে বারবার এই দুইটা রিপিট হবে, এই দুইটাই বারবার রিপিট হবে। যে দুইটার উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে, মানে যে কয়টার উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে, সে কয়টা বারবার রিপিট হবে। স্যার পৌনঃপুনিক চিহ্নটা কি একটা ডট? ডট ডট। রাধু আর কি খবর? হ্যাঁ, স্যার জানি না, ওর সাথে কথা হয় নাই। ঠিক আছে, ফোন। 4 নম্বর,
4 নম্বর খেয়াল করো, এবার উদাহরণ দিয়ে শেষ করি। নিচের ঘরগুলো তোমরা ছবি আঁকায়ো। স্যার আমি পূর্ণবর্গ বলতে বুঝিনি। ও আলহামদুলিল্লাহ। পূর্ণবর্গ বুঝাইনি, পূর্ণবর্গ বুঝাচ্ছি, সরি। ও হ্যাঁ পূর্ণবর্গ স্যার, হ্যাঁ হ্যাঁ। পূর্ণবর্গ বুঝাচ্ছি, উদাহরণটা লিখে নাও, পূর্ণবর্গ নিয়ে বুঝাচ্ছি। ওকে, তাহলে মূলদ সংখ্যার উদাহরণ কি? 1 দশমিক কত, 1.7৫। 5। তারপরে কি হতে পারে? 2.034 এরকম হতে পারে। আর অমূলদ সংখ্যার উদাহরণ, অমূলদ সংখ্যার উদাহরণ এই যে দেখালাম, √2, √3, √5, 2.3। আবার ইংরেজিতে চলে গেছি, ছি ছি ছি। স্যার এটা মজা মধ্যে হয় স্যার, বাংলিশ হয়ে যায়। এরপর স্যার বাংলিশ ভালো না। 2। স্যার আমার কাছে বাংলিশ ভাষাটা খুবই পছন্দের। হ্যাঁ, ওই তো অনেকে প্যারাগ্রাফ আবার বাংলিশে লিখতে শুরু করে, বুঝছো? সেটাই স্যার, আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলতে গেলেও বাংলিশ বাংলিশ বাংলিশেই এই যে কথা এরকম, বলি। ঠিক আছে, হয়েছে। নাও নিচের 4টা ঘর, না 4টা না তো 3টে ঘর, ঝালমুড়ি খাইও। তাহলে স্যার মূলদ হ্যাঁ, অমূলদ মোটামুটি বুঝাইতে পারছি, তাই না? একটু ধারণা তো আসছে। জি স্যার। জি স্যার। মূলদ অমূলদ একটু ধারণা আসছে। আমরা তাহলে এই ধারণা নিয়েই থাকি, যেহেতু আমাদের মূলদ অমূলদ নিয়ে কাজ না, এটা 9-10-এ উঠলে কাজ, তার আগে কাজ নাই। আমরা তো সব বই পাইনি। হ্যাঁ, বই লাগবে না, এগুলো যেগুলো লিখে দিলাম আবার বাসায় প্র্যাকটিস করো। এখন বর্গ সংখ্যা, বর্গ সংখ্যাটা কি? পূর্ণবর্গ, পূর্ণবর্গ, স্যার পূর্ণবর্গ তো বোঝাই যাচ্ছে স্যার। পূর্ণবর্গ যেটাকে বলি আমরা কি, হোল স্কোয়ার। ও ঠিক এটা আছে, কি স্যার? ওকে, হয়েছে উঠানো সবার? না স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আগে তাহলে পূর্ণবর্গ সংখ্যাই শিখাই না, তারপরে জি অন্য স্যার। কিছু, যেহেতু আসছে। এই হয়েছে কি? জি স্যার। না স্যার। আল্লাহ, জি স্যার, না স্যার, হ্যাঁ স্যার। অনেকদিন পরে স্যার। লিখতেছি তো, তোমাদেরকে লাস্ট পড়াইছি, তারপর আর লিখিনি এই প্যাডে, বুঝছো? স্যার শেষ। স্যার আমাদের 7-এ কি বীজগণিত আছে? হ্যাঁ, থাকবেই। 7 আর 9-এ উঠে আবার সবই বীজগণিত, পাটিগণিতই স্যার থাকবে। আমার বোন বলছে কি বীজগণিত মানে 9-10-এ ওঠার পরে নাকি বীজগণিত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লাগে করতে গেলে। হ্যাঁ, ও হয়েছে না, হয়েছে সবার? জি স্যার শেষ। এখন পূর্ণবর্গ সংখ্যা যেহেতু সামনে চলে এসেছে, এটা নিয়ে একটু আলোচনা করি। পূর্ণবর্গ সংখ্যা, সংখ্যা। যেটাকে ইংরেজিতে বলি আমরা হোল স্কোয়ার, এটার সাথে সম্পর্কিত, কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যার সাথে সম্পর্কিত না। হোল স্কোয়ার আমরা জানি, ঠিক আছে, এই যে a+b হোল স্কোয়ার, এটা সম্পর্কে তো আমরা জানি, তাই না? জানি না? জি স্যার। কই স্যার, আমি তো জানি না। আসসালামু আলাইকুম, ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে আমি কল ব্যাক করবো ইনশাল্লাহ। স্যার, হ্যাঁ বলো। স্যার এইখানে যে আরো ঘর আছে এগুলো কি করবেন? ওইগুলো ওইগুলো তুমি ওইগুলোতে ছবি আঁকাইও। যাই হোক, এই শোনো, জন্যই স্যার আমি মাইপা মাইপা বানাইছি 4টার 4টাই। এই শোনো, ঠিক আছে, আমার কথা শোনো। পূর্ণবর্গ সংখ্যা, তাই না? পূর্ণবর্গ সংখ্যা, একটা হুম জিনিস খেয়াল করো, আমি যদি 2 × 2 লিখি, কত হয়? হুম 4। 4। 4। উপরে লিখি 1 × 1 সমান কত? 1। 1। 3 × 3 সমান কত? 9। 9। 9। 4 × 4 সমান 16। 16। 16। 5 × 5 সমান কত? 25। 25। এরকম ভাবে আরো আছে। তুমি যেমন স্যার যে 6 কোনো × 6 সংখ্যাই দেখো, 10 × 10, যে কোনো 20। সংখ্যাকে আরে কি ওই বলি, 100। সংখ্যা দিয়ে 100। যদি আমি, 100। আমার কথা বলতে দাও, যে কোনো সংখ্যাকে যদি আমি ওই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে যে সংখ্যাটা পাই সেই সংখ্যাটাকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। কি কথা স্যার? বুঝেছো? তাইলে জি 1 স্যার থেকে বুঝেছি। 25-এর মধ্যে কয়টা পূর্ণবর্গ সংখ্যা পেলাম? স্যার 5টা।
তাহলে 25-এর মধ্যে মানে 25টা সংখ্যার মধ্যে 5টা হইলো পূর্ণবর্গ সংখ্যা, আর বাকি 20টা সংখ্যা পূর্ণবর্গ। হুম, বাকি 20টা সংখ্যা কি পূর্ণবর্গ? না। পূর্ণবর্গ না। কথা বুঝেছো? এমনি সংখ্যা। জি স্যার। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে লিখে নাও। স্যার একটা পূর্ণবর্গ, কথা বলবো, হ্যাঁ একটা কথা বলবো। বলো। স্যার হলো এই পূর্ণবর্গ, হুম, এটা কি স্যার হলো এই 7-এ লাগবে? অনেক অবশ্যই জরুরি। লাগবে, অবশ্যই লাগবে। ও, দেখো, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা, যে সকল যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যে সকল না কোন সংখ্যাকে, তাই তো উল্টাপাল্টা লাগছে, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা, কোন সকল সংখ্যা? কোন সংখ্যাকে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা কাটাকাটি করা নিলাম, সরি। সমস্যা নাই স্যার। স্যার ভালো হয়েছে আমি এখনো লিখিনি। কোন সংখ্যাকে, এই ইয়া মুজিব, কোন শাখাতে জি পড়ো স্যার। তুমি? রাফিউল কিন্তু তোমাদের স্কুলে ভর্তি হয়েছে। ও স্যার, আচ্ছা স্যার, তাহলে আমি তার সাথে দেখা করব। হ্যাঁ, আমাদের ব্যাচের রাফিউল। তুমি কোন শাখাতে পড়ো? স্যার আমি এই যে ক্লাস 7-এর অর্কিড শাখায়। অর্কিড শাখায়। রোল কত? স্যার রোল 5, মানে রোল, অ্যাডমিশন অনুযায়ী 5। ঠিক আছে, ওকে, আমি হলো ওকে বলে দিব না ও কোন শাখায়। দেখি, রাফিউল আছো আচ্ছা ক্লাসে? স্যার। ক্লাসে আজকে জয়েন করেনি। আর স্কুল দিয়ে মনে পড়লো আমি আপনাকে স্কুলের নাম পাঠাইতে ভুলে গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, পাঠাইও, ওই ওকে সংখ্যা স্যার। দ্বারা কি করলে, গুণ গুণ করলে করলে যে সংখ্যা পাওয়া যায়, যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে? পূর্ণবর্গ সংখ্যা। এটার কিন্তু সংজ্ঞা আলাদা থাকতে পারে, ঠিক আছে? এক তাকে একজন এক এক রকম সংজ্ঞা দিতে পারে, এটাই সব থেকে সহজ সংজ্ঞা, ঠিক আছে? জি স্যার এই স্যার। সংখ্যাটা হুবহু একটা কি বইয়ে আছে। হুবহু বই আছে? আরো আমার অনেক বই রকম কবে সংজ্ঞা পাইলো? আছে। এই এটা সংজ্ঞাটা আবার হলো গুণ সব কবে থেকে তাহলে? সহজ সংজ্ঞা, এটার আরো সংজ্ঞা থাকতে পারে, মানে উল্টা পাল্টা সংজ্ঞা কিছু আছে, উল্টা উল্টে গিয়ে জি দেয়। স্যার। তাইলে এখানে খেয়াল করো, এখানে কথাটা কিন্তু এরকম যে দুইয়ের কি, 2কে 2 দিয়ে গুণ করছি, তার মানে কি 2-এর বর্গ, 2-এর বর্গ, 2-এর বর্গ কত? 4। বর্গ মানে কি? বর্গ মানে কি? বর্গ মানে বর্গ, স্যার কোন স্কয়ার। সংখ্যার বর্গ বের করে, বর্গ বের করে কি করে? এই পূর্ণবর্গ যেভাবে বের করে বর্গ একই কথা, বর্গ পূর্ণবর্গ একই কথা। কোন সংখ্যার বর্গ বের করে কি করে, বা পূর্ণবর্গ বের করে কি করে? স্কয়ার স্যার, ওই যে কোন সংখ্যা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা কি পাই? বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা। সংখ্যা। তাহলে 2-এর বর্গ বা পূর্ণবর্গ কত? 4। 4। 2-এর বর্গ কত? 4। 2-এর 4। বর্গ 4। ওকে, 4। 4। 2-এর বর্গ 4। আমরা যখন এইভাবে বলবো যে 2-এর বর্গ 4, 2-এর পূর্ণবর্গ 4 না, মানে দুইটা একই জিনিস, বাট বলার সময় আমরা কি বলবো? 2-এর বর্গ 4, আর 4 হলো তাইলে একটি কি, 4 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। আমার কথা ও, বুঝতে পেরেছো? এখন Yes, তোমার sir. মনে আসতে পারে আমি যেটা বললাম, সরি, পূর্ণ সংখ্যা না, পূর্ণ বর্গ সংখ্যা, বয়স হয়ে গেছে, পূর্ণ বর্গ সংখ্যা, জি স্যার। ঠিক আছে? এই যে আমি বলি না বয়স হয়ে গেছে, অনেকে 2-3 বছর থেকে স্যার পড়ে, তাও অনেকে মনে করে আমার বয়স হয়তো সত্যি 90-95 বছর। স্যার স্যার 90-95 না মানুষের স্যার, মধ্যে আপনার প্রশ্ন বয়স করতে আমি পারে না। জানি। স্যার আপনার 100 বছর পূর্ণ হতে মনে হয় 68 কি 69 বছর লাগে আর। ঠিক আছে, দেখো এদিকে স্যার আমার কথা স্যার বোঝো। ওই যে সংখ্যাটা, স্যার এখানে যে সংখ্যাটা লিখছে স্যার না, যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। স্যার ওইখানে
মানে দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় এরকম লিখলে হবে না? হ্যাঁ, একই কথা। And আমার কথা ভালো করে বুঝো, আমার কথা ভালো করে বুঝো। এখানে বর্গও 4, পূর্ণবর্গও 4, তাই বলে কি আমরা লিখতে পারি যে 2 এর পূর্ণবর্গ 4? না। এটা কিন্তু লেখা যাবে না। জি এখানে স্যার। 4 যেটা বর্গ হচ্ছে সেটাই পূর্ণবর্গ সংখ্যা, বাট 2 এর পূর্ণবর্গ 4 লেখা যাবে না। 2 এর বর্গ 4, অর্থাৎ 2 এর বর্গ করে যে সংখ্যাটা পাবো সেটা পূর্ণবর্গ সংখ্যা। আমার কথা বুঝছো না বোঝনি? স্যার বুঝেছি বুঝি নেই স্যার। কেউ কেউ কিন্তু এরকম বললো না, কেউ এরকম বললো না যে তাহলে বর্গ আর পূর্ণবর্গ সেম। বর্গ ও পূর্ণবর্গ সেম, ঠিক আছে, বাট কথা কোনটা কোথায় ইউজ করব স্যার সেটা আমার সংখ্যা বুঝতে না হবে। বর্গ। আবার পূর্ণ সংখ্যা লিখছে, পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। আমার কথা বুঝেছো? হ্যাঁ। দুইটা সেম, একই জিনিস, বাট ইউজ করার জায়গাটা আলাদা। কোনটা কোন প্লেসে বসাচ্ছি এবং কোনটা কিভাবে বসছে সেটা বুঝতে হবে। 2 এর বর্গ 4, জি স্যার। এখানে পূর্ণবর্গ লিখবো না। আর 4 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যাও বলে অনেকে। কথা স্যার বুঝেছো? বাট পূর্ণবঙ্গ এখানে এইখানে কেন কিন্তু আছে আমি ইউজ 2 করছে? এর পূর্ণবর্গ 4 লিখতে পারবো না, লিখলে একটু কেমন কেমন হয়ে যাবে, ঠিক আছে। 2 এর পূর্ণবর্গ আবার কি? 2 এর বর্গ 4, আর 4 হলো পূর্ণবর্গ সংখ্যা। স্যার পূর্ণবঙ্গ মানে এখানে অর্থাৎ কি বর্গ বুঝিতেছে? করার পরে আমরা যে সংখ্যা পাই সেগুলো পূর্ণবর্গ সংখ্যা। হুম। বর্গ করার পরে যে সংখ্যাগুলো পাই সেগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। জি স্যার। 2 এর আচ্ছা বর্গ বুঝতে মানে কি? পারছি। 2 এর বর্গ, 2 এর বর্গ মানে এটা বুঝায় কি রকম? 2 এর উপরে কি? স্কয়ার, স্কয়ার। তারপরে 4, ঠিক আছে। জি স্যার। তাহলে হুম। পূর্ণবর্গ বর্গ সেম হইলেও সমস্যা আছে একটু, তাই না? ইয়েস স্যার, হুম। মানে বর্গ হলো একটা সংখ্যা আর পূর্ণবঙ্গ হলো ওই সংখ্যার বর্গ। বর্গ হলো কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা। সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যাটা পাবো সেটা বর্গ, ঠিক আছে। ইয়েস স্যার। এবং বর্গ করার পরে যে সংখ্যাটা পাই সেটা হলো আমাদের পূর্ণবর্গ। পূর্ণবর্গ। ওকে পূর্ণবর্গের স্যার। সংজ্ঞাটাও কিন্তু একদম বর্গের মতোই, কিন্তু দুইটার পার্থক্য একটু আছে, একটু পার্থক্য আছে, লিখার ক্ষেত্রে পার্থক্য স্যার আছে। একটু বর্গের সংখ্যাটা লিখে দিবেন? একই সংজ্ঞা। বর্গ এবং বর্গমূল এবার আসতেছি, দেখো। স্যার রুট ওভার। হ্যাঁ, বর্গ এবং বর্গমূল আমাদের অধ্যায়ের দেখবা যে কোনো টিচারের বা অনলাইনে যদি কোনো ক্লাস দেখো, সপ্তম শ্রেণীর অধ্যায় প্রথম প্রথম ক্লাস, তাহলে ও শুরু করবেই এটা দিয়ে। এতক্ষণ যে আমি বুঝাইলাম 40 মিনিটের মতো, এটুকু এগুলো বুঝাবে না, বুঝানো শুরুই করবে বর্গ ও বর্গমূল দিয়ে। ওমা তাইলে স্যার 40 চল্লিশ মিনিট মিনিট কখন গেল? তোমরা অ্যাডভান্স, বুঝতে পারছো? এই হুম। 40 মিনিট তোমরা অ্যাডভান্স, অর্থাৎ 40 মিনিটে যা শিখলা এগুলো তোমরা বোনাস শিখলা। আমরা হলাম অ্যাডভান্স লার্নার। ওকে, বর্গ আর বর্গমূল, বর্গ আর বর্গমূল, একটা হলো কি স্কয়ার, স্কয়ার। একটা হলো স্কয়ার, আর একটা হলো কি রুট। স্কয়ার একটা রুট, হলো সরি স্কয়ার রুট। যেটার যেটা কিরকম, এই যে এরকম, বিপরীত। আর একটা হলো কি হুম। রুট, স্যার একটা আরেকটার রুটটা আমরা বিপরীত বিট রুট আরবিটের দিয়ে মতো। মনে রাখতে পারি। হ্যাঁ, তাহলে কি বর্গ মানে হলো কি স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার, আর বর্গ মূল, মূল মূল মানে কি রুট, আমরা জানি না। জি স্যার। মূল, মূলের ইংরেজি কি? রুট না, জি স্যার। গাছের মূল। জি স্যার। তাহলে বর্গ আর কি? বর্গ মূল। বর্গ মানে স্কয়ার, স্কয়ার, আর বর্গমূল। বর্গ করলে বাড়ে, বর্গ করলে কি হয়? বাড়ে, বাড়ে। মান বাড়ে। আর রুট করলে মান কি হয়? কমে। কমে, কমে যায়। মনে থাকবে? মনে থাকবে? হুম। জি স্যার। স্যার। বর্গ করলে বাড়ে আর জি স্যার। বর্গমূল করলে কমে। বর্গমূলের স্যার চিহ্ন ঠিক আছে। কিরকম? এই বর্গমূলের চিহ্ন কিরকম? একটা ভি লিখবা, ভি লিখে মাথাটা একটু উল্টা দিয়ে যেরকম, মাত্রা দিব স্যার, মাত্রা দিব। ঠিক আছে। স্যার এটা জলদি লিখতে গেলে আমার এটা কেমন মানচিত্রের মতো হয়ে যায়। যেরকমই লিখো, ভি লেখো, ভি লিখে এদিকে দিয়ে দাও, একদম সোজা ভি হুম। লেখো, ভি লিখে দিয়ে ভি দাও। হবে। এখন ঠিক আছে, ভিটার আর এটা পরে একটু মাত্রা। ছোট দিয়ে, হ্যাঁ, মাথাটা একটু ডান পাশের মাথাটা একটু উপরে দিবা, দিয়ে তুলে দিবা, হয়ে গেছে। ঠিক আছে জি স্যার। স্যার। ওকে, তাহলে বর্গ বর্গমূলের সংজ্ঞা দুইটা একসাথে লিখতে হয়, একসাথে পড়তে হয়। কথা বুঝেছো? বর্গ এবং জি স্যার। বর্গমূলের সংজ্ঞা যদি আমাদের আসে তাহলে দুইটা হয়তো একসাথেও আসতে পারে অথবা আলাদা আলাদাও আসতে পারে। তো কোনটা কিভাবে আসলে কিভাবে লিখবো সেটা দেখা দিচ্ছি, ভালো করে খেয়াল করো। কোন সংখ্যাকে
কোন সংখ্যাকে সেই সংখ্যা স্যার একটু আগেই তো লিখে দিলেন ওটা দ্বারা স্কয়ার মানে বর্গ। গুণ করলে যে গুণফল, না এটা আলাদা। পূর্ণবর্গ আরো শিখাবো বাবা এর পরে। আর একটু পূর্ণবর্গ একটু ধারণা দিলাম তোমাদেরকে, আবার শিখাবো। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। কি ওই সংখ্যার বর্গ। বর্গ এবং সংখ্যাটা কি? গুণফলের বর্গমূল। সংখ্যাটি হলো গুণফলের বর্গমূল। উড়ি বাবা। গুণফলের বর্গমূল। কথা বুঝছেন? জি স্যার। বর্গমূল, বর্গ আর বর্গমূলের সংজ্ঞাটা এইভাবে লিখতে হয়। আর পূর্ণবর্গ সংখ্যার যে সংজ্ঞাটা লিখে দিয়েছিলাম ওটা তোমাদের বোঝার জন্য, এবং সব থেকে ইজি একটা সংজ্ঞা। পূর্ণবর্গ নিয়ে আবার আলোচনা পরে করব, আগে এটা বুঝে নাও। জি স্যার। তাহলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, আমি যদি এখানে মনে করো লিখলাম 5কে 5 দ্বারা গুণ করছি, 5কে 5 দ্বারা গুণ, 25 5কে 5 দ্বারা গুণ করলে গুণফল কত? 25 গুণফল 25। অর্থাৎ এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্মে লিখি তাহলে 5 গুণ 5 সমান কত? 25। 25 অর্থাৎ এখানে কি 5 এর বর্গ কত? 25 5 এর বর্গ 25। 5 এর বর্গ হলো 25। এটা আমাদের প্রথমে বর্গটা কি সেটা আমরা বুঝলাম। এটাকে আরো একভাবে লেখা যায়, এখানে 5 এর বর্গ, 5 গুণ 5 সমান 5 এর উপরে যে এরকম 2 দিয়ে তারপরে গিয়ে লিখবো 25। কথা বুঝছো? তাহলে কি স্যার এভাবে বর্গ বের করে? হ্যাঁ ঠিক আছে। এটা হলো কি 5কে 5 দ্বারা গুণ করলে গুণফল 25। 5 গুণ 5 সমান 5 এর উপর স্কয়ার বা বর্গ সমান 25। তাহলে 5 এর বর্গ 25। তাহলে বর্গটা আমরা বুঝলাম, বর্গ পূর্ণবর্গ, বর্গ তো বললামই। আর সংখ্যাটি হলো গুণফলের বর্গমূল। আর সংখ্যাটা কোনটা? এখানে কোন সংখ্যার বর্গ বের করেছি? 5 এখানে কোন সংখ্যার বর্গ বের করেছি? 5। তাহলে এটা উল্টা বলেছে, সংখ্যাটি হলো তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি 5। তাহলে সংখ্যাটি 5 হলো গুণফলের বর্গমূল। গুণফল কত? 25 তাহলে কি? তাহলে 25 এর বর্গমূল কত? 5 25 এর বর্গমূল 5। তার মানে বুঝতে পেরেছো? ইন্টারেস্টিং। এখন তোমাদের যদি কেউ বর্গর সংজ্ঞা লিখতে বলে তাহলে এতটুকু লিখলেই হবে, কিন্তু বর্গমূলের সংখ্যা লিখতে বললে পুরাটাই লিখতে হবে। কথা স্যার বুঝেছো? 25 এর বর্গমূল 25। 25 এর বর্গমূল 5। 5ই লিখেছি, তুমি দেখতে পাওনি তাই। ও জি স্যার, দেখতে পাইনি। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছো? বুঝো নাই? জি স্যার বুঝেছি। ওকে। স্যার রেকর্ডিংস গুলো কোথায় পাবো? দিয়ে গ্রুপে। দিব বাবা, গ্রুপে দিয়ে দিব। স্যার আজকে শেষ। নতুন বোঝে না বোঝে না। বোঝে না, সে বুঝে না। ঠিক আছে, হয়েছে। জি স্যার। আর এখানে দেখো বর্গ, আরেকটা জিনিস দেখি বাবা, বর্গ আর পূর্ণবর্গ সংখ্যা একটু যদি আলাদা করি আমরা, একই রকম মনে হচ্ছে। আমরা যদি পূর্ণবর্গ সংখ্যা যদি পূর্ণ সংখ্যার বর্গ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা মনে হয় ভালো হয়েছে, ভালো শোনায়, তাই না? এখানে যদি আমরা লিখি কি কোন পূর্ণ সংখ্যাকে, কি সংখ্যাকে, এটাই শুধু এক কথা, পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। আজকে রাতের জন্য আপাতত এতটুকুই, তারপরে পূর্ণবর্গ সংখ্যা নিয়ে বিস্তর আলোচনা হবে, আরো অনেক আলোচনা আছে। আসসালামু আলাইকুম। এই আজ আগে কেন, বিজ্ঞানটা একটু দিব না, পড়াটোরা কথা। আবার বিজ্ঞান কত? ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো বাবা নতুন, চইলা আমি গেল। এই ক্লাসের পড়াগুলো কোন গ্রুপে পাবো? বাবা দেখো, তোমাকে যে গ্রুপে ক্লাসের
লিংক পাইছো ওই গ্রুপেই পাবা, রেকর্ডেড ঠিক ক্লাস আছে দিয়ে দিব, ঠিক আছে? ওই হ্যাঁ বিজ্ঞান বই অ্যারেঞ্জ করতে পারোনি কে কে এখনো? বিজ্ঞান বইটা হাত উঠাও তো। জি স্যার বিজ্ঞান বইটা অ্যারেঞ্জ করতে পারোনি কে কে? হাত উঠাও। স্যার আমি পারিনি। শুধু হাত উঠাও, হাত উঠাও, কথা বলতে হবে না, হাত উঠাও। ও মানে স্যার পিডিএফটা নাই কাদের কাছে? পিডিএফ না, এমনি মূল বই নাই কার কাছে, তাই বলছি। ও আমার কাছেও তো নেই। স্যার আমার কাছে নাই এখন আমি একটা ওয়ে বলি, ঠিক আছে? আমার কাছে নাই রেকর্ডেরটা স্যার। অফ করি, রেকর্ডের অফ করি, একটু ওয়ে বলি, আর একদিন সময় দিতে